হেনস্থার শিকার তো হয়েছি, বেতন নেই। শেষ আমার ছেলে মেয়ে এখান থেকে সিটি পাঠিয়েছে মন্ত্রণালয়, আমি তাই দেশে এসেছি। এমবিসি আমাকে এখন ধরেন এই মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে, এমবিসি আমার হেল্প করি। আমার পায়ে যে যন্ত্রণা পড়ে যাই 1 মাস, মানে 6 বছর পরে এসে 1 মাস ছিলাম আমি। মানে ঠিক চলে গেছে, আমার শরীর খারাপ লাগছে, ভালো লাগছে, এখনো খাইনি কিছু। চেয়ারম্যান বেবিচকের স্যারের নির্দেশনা এবং আমাদের নির্বাহী পরিচালক গ্রুপের কামরুল স্যার এই বিষয়টা আর একটু সহজ করে জিনিসটা ফ্রি করেছেন এবং সম্মানিত আমরা গত 3-4 দিন প্রবাসী কল্যাণের সহায়তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এই দুজনকে আমরা লেবাননে পাঠাতে পেরেছি বিনা খরচে, আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। তো এই ধরনের কোনো সম্মানিত যাত্রী আমাদের প্রবাসী ভাই বোনেরা যদি কখনো বিপদে পড়ে, নানা কারণে যেতে নাও পারে, অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি ওনাদেরকে বাইরে যত মানে ওনাদের ভিসা মেয়াদ এবং অন্যান্য মেয়াদ এক্সপায়ার ডেট শেষ হওয়ার আগে আগে চেষ্টা করি ওনাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার এই পাটা 3 তলার পর থেকে পড়ি, আমি 2 তলায় পড়ে গিয়েছিলাম গড়তে গড়তে, সিঁড়ি দিয়ে বড় জেরিকেন তুলতে যাই, পাটা মানে বাথরুম দিয়ে আসছিলাম, সাবান ছিল পাই আর কি, এই পানের জ্বালন বড় ওইটি এবং এখানে তুলতে গেছি, পা তুলছিলি আমি পড়ে গেছি, মানে 3 তলার পর থেকে 2 তলা পর্যন্ত পড়েছি। এই পর্যন্ত করে এখানে রক্ত জমাট হয়ে আছে, এখানে রক্ত কোনো সমস্যা নেই তো আমার না, অন্য আমার এই পুরাটাই বাস, এই পুরা দেখি বাস, এদিকে সমস্যা নাই। ফোন করছে আমাদের ঢাকায় আসতে বলছিল, আমরা 2 ভাই বোন ঢাকায় থাকছি, একলাই আমরা জীবনে ঢাকা ছিলিনি, 2 ভাই বোন একলাই, 2 ভাই বোন আসে ব্যারাকের সাথে যোগাযোগ করেছি, রাজের ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, কই ওরা বলেছে যাও তোমার মাকে 15 দিনের মধ্যে আমরা আইনি আমরা বিশ্বাস করি যে আমার মা তো কোনোদিন আনতেই পারবো না, আমার মা অফিসে যাই বলেছে ফিঙ্গার, আমার মা কাঁদতেছিল যে আশা হবে না, ফিঙ্গার মিলছে। এরপরে রাজীব ভাই ফোন দিল, তোমার মা গেছে, আমি শিখিয়েছি ফিঙ্গার মিলে, বলছে তোমার মাকে ফোন ধরতে বলো, আমি যোগাযোগ করছি। এরপরে রাজীব ভাই আমার মাকে যোগাযোগ করে আমার মাকে রাজীব ভাই, আমি আমার মাকে 13 বছর টোটাল, খুব আনন্দ লাগছে আমার, 13 বছর পর আমার মাকে পাই, আমার খুব খুশি। না, আমার মা কোনোদিনই বাড়িতে আসার কথা হয়তো কিনা, তো আমার মা বাড়িতে আসতে 3-4 বার পারিনি, সেজন্য আমরা কোনোদিনই বলি যে আমার মা বাড়িতে আসবে। আমার মা বলতো আমি মরে গেলাম, আমি মরার লাশটাও বাংলাদেশে যাবে না, আমাকে এখানে শিল্প করে খালেদা বাংলাদেশে যাবে না, মাটি। উনি আসলে কথাটা যেভাবে বলছে সেটা ওনার মতো করে ঠিক আছে, কিন্তু দিন শেষে এটা আসলে আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, কারণ উনি এমন একটা দেশে থাকে, ওই দেশ থেকে একটা মানুষ বাংলাদেশে আসতে হলে সেখানে অবশ্যই আমাদের দূতাবাস, কনসুলেট যারা আছেন ওনাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন। আমরা হচ্ছে যে প্রক্রিয়াটাকে খুব একটা সহজ করে দিছি এবং ওনাকে পাঠানোর জন্য তাগিদ দিচ্ছি একাধিকবার, এবং ওনাদেরকে আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে সহায়তা করছি। এটা হচ্ছে আমার অবদান। তারপর আমি একটু ছোট্ট করে যদি বলি যে আমি দীর্ঘ প্রায় 14 বছর সৌদি আরবে ছিলাম, সেখানেও প্রবাসীদেরকে নিয়ে কাজ করতাম। দেশে আসার পরেও সেটা ধারাবাহিকতা আমি ধরে রাখার চেষ্টা করি, যে যাতে করে আমাদের প্রবাসী নারী কর্মীরা যারা আটকা পড়েন তাদেরকে কীভাবে দেশে আনা যায়, বা যারা মারা যান তাদের লাশটা দেশে আসে না, সেগুলোকে কীভাবে আনা যায়। এক কথা বলতে গেলে প্রবাসী এবং প্রবাসীর পরিবারকে সহায়তা করার চেষ্টা করি। সেই লক্ষ্যে উনি আমাকে ফেসবুকের মাধ্যমে উনি আমাকে ফোন করেন যে ভাই আপনি আমাকে নিয়ে যান, আমাকে বাংলাদেশে নিয়ে যান, আমি 14 বছর দেশে যেতে পারি না, আমার এখন মৃত্যুর সময় হয়ে গেছে, আমি খুবই অসুস্থ, আমি দেশে গিয়ে মরতে চাই, এমন একটা ওনার আবদার ছিল। তা আমি ওনাকে বললাম যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাকে দেশে আনার জন্য। এরপর আসলে প্রক্রিয়াটা হয় যেমন, সেটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে আবেদন করতে হয় অয়েজানাস কল্যাণ বোর্ডে। আমি তাদের পরিবারকে ফাইন্ড আউট করলাম, তাদেরকে ঢাকায় নিয়ে আসলাম, নিয়ে এসে তাদের পরিবারের মাধ্যমে আমরা একটা আবেদন করলাম। আবেদন করার পরেও বিষয়টা হচ্ছে যে ওটা খুবই জটিল ছিল, মানে সৌদি আরবে কোনোভাবেই উনি যে বাংলাদেশি নাগরিক সৌদি আরবে আসছেন এই তথ্যটাই পাওয়া যাচ্ছিল না, এই ডাটা সেখানে কোনোভাবেই হয় না। একটা সময় কনসুলেট থেকে তাকে বলে দিলেন যে আপনি যেহেতু যেতে হবে আপনি জেলের মাধ্যমে চলে যান, তাহলে আপনি খুব সহজে যেতে পারবেন, আপনার প্রক্রিয়াটা তো সহজে হচ্ছে না। তখন আমি আবার কনসুলেটকে অনুরোধ করলাম যে না, উনি একটা নারী কর্মী, উনি জেলের মাধ্যমে আসলে এটা কেমন জানি হয়, আপনারা আরও একটু আন্তরিকতার সাথে দেখেন। পরবর্তীতে ওনারা সেই জিনিসটাই দেখালেন, আন্তরিকতার সাথে দেখতে গিয়ে দেখা গেল যে উনি কত সালে সৌদি আরবে গেছেন সেই ডাটা, সেই তথ্যগুলো পাওয়া গেল। সেই তথ্যের প্রেক্ষিতে সৌদি আরবের পুলিশ বা সৌদি আরবের ইমিগ্রেশন পুলিশ তাকে দেশে আসার সার্টপত্র সেটা তারা দিলেন। কিন্তু এখানে একটা বিপত্তি বাধে হচ্ছে যে উনি তো আসার অনুমতি পেলেন, কিন্তু উনি বেশ কয়েক বছর কাজ করেন না, অন্যের বাসায় পেটে ভাতে কাজ করেন, যেমন হচ্ছে আপনি কাজ করলে কাজের বিনিময়ে খেতে পারবেন।
পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি টিকিটের টাকা দিতে পারবে কিনা, উনি বললো উনিই পারবে না, ওনার পরিবারও দিতে পারবে না। তখন আবার আমি সহায়তা নিলাম আমার সৌদি আরবের বন্ধুবান্ধব যারা আছে তার মধ্যে অন্যতম একজন, যার কথা না বললেই না, ওনার নাম হচ্ছে নোমান, উনি সৌদি প্রবাসী সাংবাদিক। ওনাকে রিকোয়েস্ট করতে উনি বললো যে আমি একটা টিকিটের ব্যবস্থা করব। তো সেই টিকিটটা দিয়ে আজকে আমরা তাকে দেশে নিয়ে আসলাম। বাকিটা তো আপনি দেখলেন। তবে আমি এখানে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের নারী কর্মীরা, আমরা যে আমাদের দেশের মা বোনদেরকে সেখানে পাঠাচ্ছি, তাদেরকে পাঠানোর প্রক্রিয়াটা আসলে যতটা সহজ, খুব সহজে কিন্তু অল্প টাকায় চলে যাওয়া যায়। কিন্তু দেখেন এই যে আজকে আমরা মালেকা খাতুনের কথা বলছি, ওনাদের আশাটা কতটা জটিল হয়ে যায়। এরকম অসংখ্য মালেকা খাতুনের গল্প আছে, অসংখ্য মালেকা খাতুনের গল্প আমি আপনাদেরকে শোনাতে পারবো। আমার শুধু একটা অনুরোধ থাকবে বাংলাদেশ সরকার প্রতি যে আমাদের এই কর্মীগুলো সেখানে যাওয়ার পর তারা ঠিকভাবে কাজটি করতে পারতেছে কিনা, তারা বেতন পাচ্ছে কিনা ঠিকভাবে, তার আসার যে সময় হলো তিনি আসতেছে না কেন, হ্যাঁ, তাকে এগুলো নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত করলে তাহলে আমাদের এই নারী কর্মীদেরকে নিয়ে আমরা এই ভোগান্তির মধ্যে পড়তে হবে না। কাউকে এই মালেকা খাতুনের মতো 13 বছর ধরে অপেক্ষা করতে হবে না। আপনি জানেন যে শুধুমাত্র একটা সরকারি নথি, মানে যে কাগজটা লেখা থাকবে যে উনি বাংলাদেশি নারী কর্মী, সেটাই পাওয়া যাচ্ছিল না আজকে 13টা বছর ধরে। এটা আমাদের জন্য কতটা দুঃখের এবং কষ্টের। আমি অনুরোধ করবো যে আমাদের দেশ ডিজিটাল হচ্ছে, উন্নত হচ্ছে, আমাদের এই সিস্টেমগুলো আরও ডিজিটাল হওয়া উচিত, যাতে করে আমরা খুব সহজে এদের ডাটাগুলো পেতে পারি।